সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়ে নিঃস্ব এখন এসএসসি চাকরি প্রার্থীরা। 2016 এসএসসি চাকরি প্রার্থীদের নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকেই একসময় বহাল রাখে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তাই চাকরি হারিয়ে 26,000 শিক্ষক এখন নিঃস্ব। কিন্তু এই বয়সে এসে চাকরি হারানোর যন্ত্রণা স্বাভাবিকভাবেই সহ্য করতে না পেরে চোখের জলে সেই থেকেই আবারও পাল্টা দাবি ওঠে সঠিক বিচারের। কেন বাছাই করা গেল না যোগ্য অযোগ্যদের? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল সরকারি ব্যবস্থার দিকেও। সেই জায়গায় দাঁড়িয়ে আজ সোমবার চাকরি প্রার্থীদের আবেদন অনুযায়ী তাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কথা বলতে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রথমেই তিনি বলেন, রং না দেখেই সকলের পাশে থাকব। সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা জমায়েত হন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে। সেখানে এক প্রস্তুত স্লোগানের পর উপস্থিত হন মুখ্যমন্ত্রী। দীর্ঘক্ষণ চলে কথোপকথন। যদিও বা এদিন বিচার চাওয়ার বিষয়েও বিভেদের সুর চড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রীর গলায়। আগে যোগ্যদের কথা ভাবা হবে, তারপর বাকিদের। তবে এদিন রাজ্য সরকারের তরফ থেকে সকলের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বলছে কন্ট্রাকচুয়াল, আমি একটা ভলান্টিয়ারি দেখছি, পরীক্ষা বছর দেখছি, যোগ্যদের কারো যাবে না, আবার বলছে অযোগ্যদের কথা ভাবছি। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমি প্রশ্ন করতে গিয়েছিলাম, আমাকে এত দলদাস পুলিশ, এত ওখানে সিস্টেম আমাকে পৌঁছাতে দিল না। আমার একটা কাগজ দিতে চেয়েছিলাম, আমি সিপিকে মেল করেছিলাম, নবান্নে মেল করেছিলাম যে আপনি যোগ্যদের পাশে কিভাবে আছেন, আপনি একটি যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত লিস্ট প্রকাশ করবেন, প্রকাশ করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য যাবেন। আপনি এসএসসির ওয়েবসাইটে এই যে মিরর ইমেজ এটা প্রকাশ করবেন। এইসব প্রশ্নের এই যে সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রীর ভীষণ ভয়। আর কিছু চামচা আছে, তারা এই বিষয়টাকে আটকে দিল। কারণ আমরা এই যে যারা বৃহত্তর যারা যোগ্য রয়েছে তাদের একটাই কথা, মুখ্যমন্ত্রী আমাদের চাকরি বাঁচাতে হবে। কিভাবে করবেন আমরা জানি না, তা না হলে ক্ষুদিরামের বাংলায় কঠিন আত্মত্যাগের জন্য আমরা দৃঢ় সংকল্পিত। এটা মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি সামনে গিয়ে জানিয়ে এসেছি। আমার বক্তব্য আমি বলেছি, উনি না শোনার ভান করে অবশ্যই শুনেছে। আমি বলেছি শোনেনি, ওনার আতঙ্কই ছিল যে আমি গিয়ে কখন ওনাকে ডিস্টার্ব করি। সুতরাং আমি ডিস্টার্ব করতে আসিনি। আমি নমস্কার করে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমার কথা শুনুন, আপনি আমারও মুখ্যমন্ত্রী, আপনি যোগ্যদের পাশে কিভাবে আছেন, যোগ্যদের একটি পৃথক লিস্ট দিন, পৃথক লিস্ট তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করুন। আমি চিঠি দিয়েছি, দেখা যাক মুখ্যমন্ত্রী এখানে কি বলল। আমি সবার কথা শুনতে এসেছি, মুখ্যমন্ত্রী কারো কথা শুনতে আসিনি। মুখ্যমন্ত্রী গাল ভরা কতগুলো গল্প বলতে এসেছিল এই যে বৃহত্তর শিক্ষকদের ক্ষোভ প্রশমনের জন্য। তিনি সেই গল্প তার বলা হয়ে গেছে, ললিপপ দেওয়া হয়ে গেছে, উনি বাড়ি চলেছেন। কেউ প্রশ্ন করতে পারেনি। নাম কি? আমার নাম সুমন বিশ্বাস। কেউ প্রশ্ন করতে পারেনি। কাল থেকে কি তাহলে স্কুলে যাচ্ছেন? কালকে প্রশ্ন স্কুলে যাব কিনা, কালকে প্রশ্ন স্কুলে যাব কিনা সেটা কালকেই বলবো। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ সবাই মিলে বসে ঠিক হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারেই আমরা যাব। এবার দেখুন, আমরা একজন শিক্ষক, আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে, সেই স্কুলের প্রতিও আমাদের কিছুটা দায়িত্ব বর্তায়। আমরা এতদিন ধরে চাকরি করছি সেই স্কুলে ছোটো ছোটো ছেলেমেয়েরা, আমি নিজে মাধ্যমিকের খাতা দেখছি, উচ্চ মাধ্যমিকের খাতা এখনও আমার বাড়িতে রয়েছে। তো নিশ্চয়ই আমার কিছু দায়িত্ব বর্তায়। যখন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন, উনি আমাদের সব রকমভাবে আইনি সহায়তা দেবেন বলেছেন, তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই ওনার উপর ভরসা রাখবো এবং আমরা স্কুলে যাব। উনি আরো বলেন স্কুলে যাওয়ার কথা, আমাদের তো কাজ চলে যায়নি, টার্মিনেটেড লেটার দেওয়া হয়নি, এইসবও উনি বলেছেন। অবশ্যই এটা ভাবনা চিন্তার বিষয়, উনি বিদ্যালয়ে যেতে বলেছেন। আমরা সেটা আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করব। আমাদের নেতৃত্ব যে কথাটা বলবে সেই রকমভাবে আমরা করব। যদি যোগ্য সকল সহশিক্ষকরা, শিক্ষিকারা যদি মনে করে যে মুখ্যমন্ত্রীর প্রস্তাবে আমাদের স্কুলে যাওয়া উচিত, অবশ্যই আমরা যাব। যদি মনে করে যে না, এখান থেকে বিকল্প পন্থা রয়েছে, যতক্ষণ না আইনানুগ ঝামেলা মিটছে, যতক্ষণ না আমাদের শপথে বল করছে, ততদিন আমরা বিদ্যালয়ে যাব না, তাহলে সেটা হবে। একজন এই সিদ্ধান্তটা আমাদের যোগ্য শিক্ষকদের সফল হয়, সেটা প্রত্যেকেই বুঝে গেছে। এখন পরিষ্কার কথা, আলোচনার বিষয় রয়েছে, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে আমরা আগামীকাল থেকে বিদ্যালয়ে যাব কি যাব। লড়াই ছিল, সেই লড়াই চলবে আপনাদের? এই তো মুখ্যমন্ত্রী তাই বললেন।
মুখ্যমন্ত্রীর কথাতে তো আমরা পরিষ্কার সেটা পেলাম যে উনি বলছেন আমি যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টের কাছে চাই। কি হাস্যকর ব্যাপার! আরে যোগ্যদের লিস্ট তো এসএসসি দেবে, পর্ষদ দেবে, সুপ্রিম কোর্ট রিপোর্ট দেবে। তাহলে উনি বললেন যে আগে আমি যোগ্যদের একটা বিষয় নেব, যোগ্যদের হয়ে গেল অযোগ্য। কেন অযোগ্যদের প্রতি কিসের সহানুভূতি? যাদের জন্য আজকের আমাদের চাকরি গেল, আমরা পথে বসেছি, আমরা রাস্তায় ঘুরছি, কেন হবে? যোগ্যদেরকে তার মানে কি উনি যোগ্যদেরকে সমর্থন করছেন? এখন পর্যন্ত এত অন্যায় এত অবিচার হওয়ার পরেও অযোগ্যদেরকে সমর্থন করছে, এটাই হচ্ছে সব থেকে বড় ধিক্কার বিষয়, সব থেকে ধিক্কার। আপনাদের চাকরিটা যে বহাল থাকবে এই মিটিংয়ের পরে আপনারা সেই ব্যাপারে কতটা আশ্বস্ত? আমাদের চাকরি উনি বললেন আমাদেরকে যে আপনারা আপনাদের শপথে কাজ করুন, আইনানুকোষে বিষয়ে যে বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা ক্লারিফিকেশন করব, তারপরে আইনানুগত লড়াই করব, তারপরে যদি না হয় নেগেটিভ কথাটা উনি বলতে পারলেন না যে অ্যাকচুয়ালি কি ভাবনা চিন্তা আমাদের। তো যাই হোক, নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব আগামীকাল থেকে। দেখুন, কোনো অযোগ্যের চাকরি বহাল থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকা একজন কেউ কোনোভাবে মেনে নেবে না। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী যে ভলেন্টারি সার্ভিসের কথা বলেছেন সেটা প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মেনে নেবে, এই শর্তে যদি মধ্যশিক্ষা পর্ষদ ইমিডিয়েট অযোগ্যদের চিঠি করে টার্মিনেট করে। যদিও এটা সিদ্ধান্ত আমরা দলগতভাবে নেব, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ থেকে আজকে হয়তো প্রেস মিটও করে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আমি তাদের, আমার যারা সাথী, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আমি যেভাবে চিনি, তারা এই শর্ত কখনো মানবেন না যে অযোগ্যদের সঙ্গে আমরা গিয়ে কাজ করব। তাতে 2 মাস 6 মাস আমাদের ভলেন্টারি সার্ভিস বলুন, ফ্রি সার্ভিস যাই বলুন, আমরা রাজি। কিন্তু অযোগ্যদের সঙ্গে গিয়ে আমরা কোনোভাবে কাজে যোগ দেব না। মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে তালিকা চাইবেন যারা। আমি এটা তো বুঝতে পারলাম না, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, হয়তো ততটা মেধা আমার নেই, কিন্তু যেখানে সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 12% ইন্টারেস্টে অযোগ্যদের স্যালারি ফেরত দিতে হবে, তাদের নাম রোল নাম্বার সহ সিবিআই তালিকা জমা দিয়েছে, তারপরে কি করে মাননীয় মুখ্যমন্ত্রী লিস্ট চাইবার কথা বললেন, এটা আমার ছোট বুদ্ধিতে আমি বুঝতে পারি না। তাহলে কি আপনারা স্কুলে ফেরত যাবেন? আমাদের সেটা একটু দলগত আলোচনার ব্যাপার আছে। তবে আজকের পর আমি ব্যক্তিগতভাবে বলতে পারি স্কুলে ফেরত যাওয়ায় আপত্তি নেই, একটাই শুধু সমস্যা, অযোগ্যদের ইমিডিয়েট টার্মিনেট করতে হবে স্কুল থেকে। এই শর্তে আমরা ইমিডিয়েট ফিরতে পারি, তবে সিদ্ধান্ত দলগত হবে। যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বহাল থাকার ব্যাপারে কতটা আশ্বস্ত হলেন এই মিটিংয়ে? দেখুন, এখন সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু আমাদের চাকরি নেই, তাই আশ্বস্ত বলতে যতক্ষণ না সেটা বাস্তবায়িত হচ্ছে, যতক্ষণ না আমরা পুরো আইন মেনে স্কুলে জয়েন করতে পারছি, ততক্ষণ তো পুরোপুরি বলাটা বোকামি ছাড়া কিছু নেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সাংবিধানিক প্রধান, আমাদের যেভাবে বলেছেন, আপাতত অবশ্যই আমাদের তিনি আমাদের অভিভাবক এবং তার কথা আমাদের না মানার কোনো কারণ আছে বলে আমার মনে হয়। আন্দোলনের পথে কি থাকছেন? আমি এটা তো অবশ্যই দলগত সিদ্ধান্ত হবে, তবে আন্দোলনের পথ যদি আমরা ছেড়ে দিই মনে হচ্ছে সমূহ বিপদ আছে। ইলাজুর রহমান, আমি সোনারপুরে বাড়ি, দত্তেরচক হাই স্কুল, দক্ষিণ চব্বিশ পরগনা, মথুরাপুরে শিক্ষকতা। না, আমি কাল থেকে স্কুলে যাচ্ছি, কারণ আমাদের এখনও কোনো লিখিত ইনফরমেশন নেই যে কালকে থেকে স্কুলে যাব। উনি বলেছেন চাকরি থাকবে 2 মাস বা 3 মাস এই প্রক্রিয়া চলাকালীন যতটা সময় লাগবে, কিন্তু তার উপর আমরা এইভাবে করে আশ্বস্ত হতে পারি না। কারণ যার কাছে সমস্ত নথি আছে তিনি সেখানে না বলে বারবার সুপ্রিম কোর্টে রেহাই দিচ্ছেন। সুপ্রিম কোর্টে দোহাই দিয়ে এসবভাবে পার পাওয়া যায় না। মুখ্যমন্ত্রীকে কি আইনিভাবে কোনো সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন? উনি বলছেন যে করবেন, কিন্তু কি করছেন আমরা তো কিছুই জানি না। আমাদের বলছেন স্কুলে যেতে, কিন্তু স্কুলে গিয়ে আবার উনি একটা কথা বললেন ভলেন্টিয়ারের শিক্ষক। এই ভলেন্টিয়ারের শিক্ষকের অর্থটা কি সেটা আমরা জানি না, কারণ আমরা কোনো ভলেন্টিয়ারের শিক্ষক নই। কারণ রীতিমতো পরীক্ষা দিয়ে তারপর তার প্যানেলের মাধ্যমে এসে আমরা চাকরি পেয়েছি। আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে? আমাদের পদক্ষেপ হবে, আমরা সবাই মিলে রাস্তায় নামবো আবার, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে। আমাদের একটাই দাবি, যোগ্যদের তালিকা দেওয়া হোক। অযোগ্যদের আপনি কি করছেন সেটা আপনার বিষয়, আমরা যোগ্য তার একটা তালিকা দেওয়া হোক। বারবার যে কোনো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে অযোগ্যদের তালিকা আছে, অথচ যোগ্য বাকিরা যে সবাই যোগ্য সেই কথা কিন্তু এসএসসি একবারও বলে না। এসএসসি বারবার বলছেন যে তালিকাটা দিচ্ছে তাতে যে সবাই যোগ্য সে কথা বলতে পারি না। এতে তো আমরা সবাই ধন্দে আছি যে আসল উদ্দেশ্যটা কী তাহলে। আর এইভাবে করেই একবার হাইকোর্ট একবার সুপ্রিম কোর্টে আমাদের প্যানেলটা বাতিল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কোন পথে যাব জানি না। এখন দেখবো যে আমাদের
এখানে আমরা সবাই আছি, আমরা সবাইকে পাশে চাইছি, একদম যে কোনো জাতি ধর্ম রং বর্ণ নির্বিশেষে সবাইকেই পাশে চাইছি। আমাদের সাথে যে অন্যায় অবিচার হয়েছে তার একটা সুরাহা দেখি কী করছে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে। আমরা তো একা নই, প্রায় 20,000 যোগ্য শিক্ষক, সবার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আপনাদের? এখনো এই মুহূর্তে বলতে পারছি না। আপনাদের এই মাসে কি বেতন চালু থাকবে কি বলেছে? সেটা তো মাননীয় বলতে পারবে, সেটা তো এখন তো সবে 7 তারিখ, এই মুহূর্তে কি করবে। সুপ্রিম কোর্টের উপর কি আর ভরসা রাখছে? দেখুন একটা কথা, বেতন চালু থাকবে, বেতন তো বন্ধ হয়নি, এগুলো কি খুব সম্মানের কথা? চাকরিটা তো সম্মানের, আমরা তো টিচার, তাই না? চাকরিটা নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে পেয়েছি, তাহলে এই কথাগুলো আসছে কেন? বেতন তো বন্ধ, আমাদেরকে কি দয়া করা হচ্ছে? আমরা তো নিজের প্রাপ্যটুকু নিচ্ছি, তাই না? তাহলে এই প্রশ্নগুলো আসছে কেন যে বেতন তো বন্ধ হয়নি, এটা তো হয়নি, ওটা তো হয়নি, কেউ কি মানা করেছে? এই ধোঁয়াশা কেন? আমরা এই ধোঁয়াশার মধ্যে কোনো থাকতে চাই না। যেটা আমাদের হকের আমরা সেটাই নিতে চাই। আপনারা আইনি পথে কিভাবে এগোতে চাইছেন? সেটা তো আইনি পরামর্শ যারা করছেন তারা বলতে পারে।